আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। বন্ধু নমস্কার। চলমান রাজনৈতিক সংকট থেকে কি বেরিয়ে আসতে পারবে বিজেপি? দেশের বিভিন্ন দিকে যেভাবে আন্দোলনের দামামা বেজে উঠেছে, কখনো রাজনৈতিক দল, বিরোধী দল, কখনো কোনো সামাজিক সংগঠন, কখনো ছাত্র সংগঠন, তো কখনো কৃষক সংগঠন, এরকম নানান দিকে নানান রকম সংগঠনের যে আন্দোলনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সবাই সব জায়গাতেই বিজেপিকেই চ্যালেঞ্জ দিচ্ছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে এবং কেন্দ্রে যে সরকারটা রয়েছে সেই সরকারটা যাতে 2029 পর্যন্ত চলতে না পারে, তার আগেই যাতে পদত্যাগ করে, তার জন্য অনেক সময়েই এমন এমন কথা বলতে শুরু করেছে যাতে বিজেপির সাধারণ কর্মীদের মনোবলে ধাক্কা লাগে। এবার এই যে প্রতিকূল পরিস্থিতি, এই পরিস্থিতিকে থেকে কি বিজেপি বেরিয়ে আসতে পারবে? বিজেপির সামনে চ্যালেঞ্জ শুধুমাত্র যে 2029-এর লোকসভা নির্বাচন তা না, কিন্তু তার আগে তাকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়াই করতে হবে, তার আগে তাকে গুজরাটে লড়াই করতে হবে, তার আগে তাকে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে লড়াই করতে হবে, উত্তরাখণ্ডে লড়াই করতে হবে, গোয়াতে লড়াই করতে হবে, পাঞ্জাবে লড়াই করতে হবে, কর্ণাটকে লড়াই করতে হবে, বিভিন্ন রাজ্যে তাকে বিধানসভা নির্বাচনে লড়াই করতে হবে। এক্ষেত্রে অনেকেই হয়তো ধারণা করতে পারেন যে যেহেতু ইতিমধ্যে একের পর এক বিধানসভা নির্বাচনে বিজেপি দুর্দান্ত রেজাল্ট করে জিতে গেছে, সেহেতু সামনের বিধানসভা নির্বাচনেও সেভাবেই জিতে যাবে। কিন্তু কথা হলো যে এতদিন ধরে যে প্রক্রিয়াতে বা যে পদ্ধতিতে তারা অসাধারণ সাফল্য পেয়েছে, সেই পদ্ধতি কি আগামী দিনেও তারা অ্যাপ্লাই করতে পারবে? কারণ এতদিন ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রশ্ন শুধুমাত্র বিরোধী দল কংগ্রেস তুলেছে, বা আম আদমি পার্টি তুলেছে, বা তৃণমূল কংগ্রেস তুলেছে, বা শিবসেনা ইউবিটি তুলেছে, বা ডিএমকে তুলেছে, তাই না, কিন্তু অন্যান্য সামাজিক সংগঠনগুলো পর্যন্ত আপনার দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রতিককালে যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন হয়েছে, তাতেও দেখা গেছে বহুবার কথা প্রসঙ্গে নির্বাচনী ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে, তাতেও দেখা গেছে বিভিন্ন এজেন্সিকে অপব্যবহার করার অভিযোগ উঠতে। এরকম নানান দিক থেকে এই কথাগুলো তোলা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে আপনার প্রশ্ন উঠছে, এবং মানে আমি রাজনৈতিক দলের বাইরে বলছি, এছাড়া আপনার ইভিএম মেশিন পুড়িয়ে দেয়া যেটা পশ্চিমবঙ্গে হয়েছে তা নিয়ে বক্তব্য রাখা, এরকম বিভিন্ন দিক থেকে এগুলো নিয়ে বারবারই বক্তব্য মন্তব্য তুলে ধরার মধ্য দিয়ে মূলত এই যে বিভিন্ন এজেন্সিগুলো আছে সেগুলোকে চাপে রাখার চেষ্টা চলছে, বিজেপিকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা চলছে বিরোধীদের। এবং সার্বিকভাবে মনে হচ্ছে আমার, কারণ হলো যদি একবার তাকে মানসিকভাবে সিদ্ধান্তহীনতায় তাকে ফেলে দেয়া যায়, তাহলে এরপরে সে যা সিদ্ধান্ত নেবে তাই ভুল সিদ্ধান্ত নেবে, বা কোনো ব্যাপারে এই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। আর এই অবস্থাতে যদি একবার বিজেপিকে বিরোধীরা ফেলে দিতে পারে, তাহলে তো বিজেপি আপনার আগামী দিনে তার পুরনো যে কায়দাগুলো সেগুলোকে আর ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না, ফলে নির্বাচনে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে এইটা একটা বড় চ্যালেঞ্জ। আর বিধানসভা নির্বাচনগুলো একটার পর একটা শেষ হতে হতেই 2029-এর লোকসভা নির্বাচন চলে আসবে। 2029-এর নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাহুল গান্ধী ময়দানে নেমে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে 29-এ এই সরকার থাকবে না কোনোভাবেই। বারবার তিনি তার রাজ্যে তার সমর্থকদেরকে, তার কর্মীদেরকে আপনার উজ্জীবিত করার চেষ্টা করছেন, বারবার এটা বলে যে সরকারে পরিবর্তন হবে দিল্লিতে, আর দিল্লিতে সরকার পরিবর্তন হলে রাজ্যে রাজ্যেও তার প্রভাব পড়বে। কারণ গত 12 বছরে যেটা দেখা গেছে যে অনেক রাজ্যেই নির্বাচনে জিতেছে একটি দল, অথচ
কিছুদিন পরে সরকারের পরিবর্তন এনে অন্য একটি দল ক্ষমতায় চলে এসেছে। তো এইরকম বিভিন্ন রাজ্যে দেখা গেছে মানে ইডি এর অপব্যবহারের মধ্য দিয়ে সরকার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও সিবিআই এর ভূমিকা নিয়ে মানুষ প্রশ্ন তুলেছে। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন এজেন্সিগুলোকে অপব্যবহার করার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন সম্বন্ধে তো ভীষণ ভীষণ রকম বড় বড় অভিযোগ সব বারবার উঠে এসেছে। একেবারে পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বিহারে উঠেছে, বিহারের আগে মহারাষ্ট্রে উঠেছে, মহারাষ্ট্রের আগে হরিয়ানাতে উঠেছে, দিল্লিতে উঠেছে। বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে আপনার নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে বিজেপির বি টিম হিসেবে কাজ করেছে, এই অভিযোগ উঠেছে। বিজেপির শাখা সংগঠনের মতন ভূমিকা পালন করেছে, এমন অভিযোগ উঠেছে। ফলে এই সমস্ত কিছু অলরেডি উঠেছে। ফলে আগামী দিনে এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষে আর আগের মতন ভূমিকা পালন করা সম্ভব হবে না, না হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে বিজেপি কি অনেকটা অসহায় হয়ে যাবে? 29-এর নির্বাচনকে যেহেতু প্রত্যেকটি দল, বিরোধী দল পাখির চোখ করে, মানে একেবারে ধ্যান জ্ঞান করে যে কোনো মূল্যে দিল্লিতে পরিবর্তন করতে চাইছে, সেহেতু তার আগে তো ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে বিজেপির সংগঠনকে একেবারে নড়বড়ে করে দেওয়ার পরিকল্পনা থাকাটাই অস্বাভাবিক না, বরং স্বাভাবিক। এবং এই রকম কিছু কি হতে পারে? আর ধরে যদি নিই আমরা যে বিজেপির সংগঠন আগের তুলনায় অনেকটা দুর্বল হয়েছে, যদি ধরে নিই আমরা যে 2029-এর আগে অনেক আন্দোলন হবে এবং সমস্ত আন্দোলনগুলোতে আপনার বিজেপি দুর্বল হবে, তা মানসিকভাবে তার আত্মবিশ্বাস কমে যাবে এবং তার দলের অনেক কর্মী, তার দলের অনেক নেতা হয়তো ঘরে বসে যেতে পারে বা দলবদল পর্যন্ত করতে পারে, তাহলে 29-এর আগে বিরোধীরা কি সম্পূর্ণভাবে তাদের ভেতরের আভ্যন্তরীণ যে সমস্যা, আভ্যন্তরীণ যে কোন্দল, সেগুলোকে কাটিয়ে উঠে দেশে পরিবর্তনের জন্য লড়াই করতে পারবে? আর বিজেপি কি এই যে একটা প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল যে আবহ চলছে দেশের রাজনীতিতে, বিশেষ করে সাম্প্রতিক ককরোচ জনতা পার্টির সফল আন্দোলনের পরে তাদের অনেক লোকই, তাদের ভেতরের অনেক লোকই আপনার প্রকাশ্যে সমালোচনা করেছে সরকারের ভূমিকায়। আসামে একজন মন্ত্রীর কন্যা পর্যন্ত সেখানে দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনের আপনার হাজির ছিল এবং আন্দোলনকে সমর্থন করেছিল, এবং পরবর্তী সময়ে তার ভিডিওগুলো সরানোর জন্য তাকে যখন বলা হয় তখন সে বলে দিচ্ছে যে তার ভিডিওগুলো সে সরাবে না। তখন এরকম বিভিন্ন জায়গাতেই ছোটখাটো এরকম বিজেপির ভেতরের মধ্যেই অনেক কেউ না কেউ সামনে এসে বলেছে। আপনাদের মনে আছে একটা ছেলে যন্তর মন্তরে উপস্থিত হয়ে বলেছে তার বাবা বিজেপি নেতা, তাদের বহু টাকা রয়েছে, কিন্তু তারপরেও বাবার ইচ্ছার বিরুদ্ধে সে দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনে অংশ নিয়েছে। এই সমস্ত ঘটনাগুলো তো আলটিমেটলি এইটাই দেখা যে বিজেপির অভ্যন্তরে একটা সমস্যা চলছে। এই সমস্ত কিছু কি 29-এর আগে কাটিয়ে উঠতে পারবে? বা এর আগে যে বিধানসভা নির্বাচন, বিশেষ করে আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন হিসেবে ধরা হয়। কারণ উত্তরপ্রদেশে যদি একেবারে পরিবর্তন হয়ে যায় তাহলে এই রাজ্যটা এমন একটা রাজ্য যে তারপরে সারা দেশে একটা মানসিক স্তরে প্রভাব পড়বে। বিরোধী প্রত্যেকটি দল উজ্জীবিত হবে, কারণ উত্তরপ্রদেশে একদিকে যেমন সবচেয়ে বেশি সংখ্যক লোকসভার সিট রয়েছে, রাজ্যসভার সিট রয়েছে, তেমনি সবচেয়ে বেশি বিধানসভার সিট পর্যন্ত রয়েছে। এই রাজ্যে যে দল ক্ষমতায় আসে ধরে নেওয়া যায় সেই দল দিল্লিতে বা সেই জোট দিল্লিতে ক্ষমতা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকে। আর 29-এর আর আগামী বছরের আগে যে পরিস্থিতি উত্তরপ্রদেশে, তাতে বিজেপি অনেকটাই কোণঠাসা হয়ে গেছে। রাম মন্দিরে চাঁদা চুরির অভিযোগ উঠেছে। রাম মন্দির বিজেপির কাছে সবচেয়ে শক্তিশালী ইস্যু ছিল, সেই ইস্যুটাই বিজেপির হাতছাড়া হয়ে গেছে। বিজেপির নেতাদেরকে সাংবাদিকরা কিছু জিজ্ঞেস করলে তারা মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, কেউ কোনো মন্তব্য করতে পারছে না। এমন একটা ইস্যু যে ইস্যুতে বিজেপি সবচেয়ে বেশি কোণঠাসা। বিরোধীরা যত বেশি করে রাম মন্দিরের এই চাঁদা চুরির বা চাঁদা কেলেঙ্কারির কথা আলোচনা করছে, বিজেপি ততই বেশি করে চাইছে রাম মন্দির নিয়ে যাতে কোথাও কোনো আলোচনা না হয়।
অতীতে যে বিজেপি সবচেয়ে বেশি চাইতো রাম মন্দিরকে নিয়ে আলোচনা করে বিরোধীদেরকে কোণঠাসা করে দিতে, হিন্দুত্বের ধ্বজাকে আরো উপরে তুলে দিতে, সেই বিজেপি বা বিজেপির নেতারাই এখন রাম মন্দিরের আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে আপনার ব্যস্ত হয়ে গেছে। এই অবস্থাতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন বেশি দেরি নাই, আর আগামী বছর প্রথম দিকে, এখন 2026-এর শেষ পর্ব শুরু হয়ে গেছে। এই অবস্থাতে যোগী আদিত্যনাথ এর নেতৃত্বে বিজেপি কি উত্তরপ্রদেশে সবকিছু ট্যাকেল দিতে পারবে? যেখানে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আগের তুলনায় অনেক মজবুত হয়ে গেছে এবং দুজনে মিলে একসাথে লড়াই করে যেহেতু লোকসভা নির্বাচনে 1 নম্বর হতে পেরেছে, সমাজবাদী পার্টি 1 নম্বর দল আর ইন্ডিয়া অ্যালায়েন্স উত্তরপ্রদেশে 1 নম্বর জোট হতে পেরেছে, সেহেতু তাদের মনোবলও অনেক বেশি হাই আছে। তারা মনে করছে যে এভাবেই যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করা যায় তাহলে 27-এর বিধানসভা নির্বাচনে আপনার বিজেপিকে হারানো সম্ভব বা এনডিএ কে হারানো সম্ভব এবং ক্ষমতায় আসা সম্ভব। এই যে একটা মনোবৈজ্ঞানিক স্তরে যে একটা ব্যাপক প্রতিকূল আবহ, সেইটাকে ট্যাকেল করে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি এবং দিল্লিতে মানে সর্বভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে সর্বভারতীয় বিজেপি কি আবার তার আগের জায়গায় ফিরে যেতে পারবে? আপনাদের কি মনে হয় যে যে আন্দোলনের প্রক্রিয়া বিরোধীরা এবং বিভিন্ন সংগঠন শুরু করেছে, সেই আন্দোলন খুব অচিরেই স্তীমিত না হয়ে আগামী দিনে আরো ব্যাপক আকার ধারণ করতে পারে এবং সেই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত এমনকি 29-এর আগে পর্যন্ত দেশে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পতন ঘটতে পারে এবং যদি পতন ঘটে তাহলে মধ্যবর্তী নির্বাচনে যেতে পারে দেশ, এবং মধ্যবর্তী নির্বাচন যদি যায় তাহলে বিজেপির পক্ষে আরেকবার ক্ষমতায় ফিরে আসা অসম্ভব হয়ে যাবে বা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট সরকার গঠিত হবে। কার কি মনে হয় কমেন্ট করে এই ভিডিও জানাতে থাকেন। আপনাদের মতামত অতি অবশ্যই স্বাধীনভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের জেনজি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যেন কোথাও গিয়ে একটা বাড়তি অক্সিজেন সম্পূর্ণ সমাজের ওপর দিয়ে দিয়েছে এবং সমাজ যেন এই মুহূর্তে চাইছে এবং সেটা করেও দেখাচ্ছে যে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। যে কোনো সম্প্রদায়ের মানুষজন এই মুহূর্তে সেই ধরনের একটা ছবি প্রস্তুত করছে। আজকে আপনাদের পরপর দুটো ছবির কথা আপনাদের একদম সামনে রাখবো। প্রথমটা হচ্ছে মধ্যপ্রদেশের ছবি। মধ্যপ্রদেশে একটা বিশাল কৃষক আন্দোলন শুরু হয়েছে এবং কৃষক আন্দোলনটা এমনই আন্দোলন যে একদম সরাসরি কিন্তু এই মুহূর্তে রাজ্যের যে মুখ্যমন্ত্রী মোহন যাদব তার বাড়ির বাইরে পর্যন্ত কৃষকরা পৌঁছে গিয়েছে এবং তারা বলছে আমরা 7 দিনের রেশন নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ আন্দোলনটা এই মুহূর্তে সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় কৃষি কাজের ক্ষেত্রে এবং তাদের বক্তব্য অনুযায়ী আমরা বিভিন্ন সময় সরকারের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি পেয়েছি, এছাড়া আর আমরা কোনো ধরনের কোনো বার্তা পাইনি এবং আমাদের কোনো ধরনের কোনো সুরাহা হয়নি এবং সেই ক্ষেত্রেই এই আন্দোলন তারা সংগঠিত করছে। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, এই আন্দোলন কিন্তু এই মুহূর্তে রীতিমতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় হয়ে গিয়েছে, তার কারণ পুলিশের সঙ্গে লাঠিচার্জ পর্যন্ত হয়ে গিয়েছে। কৃষকরা বলছে আমরা সরবো না। 2000 কৃষক কিন্তু একদম মুখ্যমন্ত্রী আবাসের বাইরে বসে আছে। এই মোহন যাদব সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে শিবরাজ সিং চৌহান তাকে যখন একদম মধ্যপ্রদেশ থেকে তুলে আনা হলো, কৃষি মন্ত্রী হিসেবে তৈরি করা হলো কেন্দ্রের কৃষিমন্ত্রী, তখন শিবরাজ সিং চৌহানের জায়গাটা কিন্তু হঠাৎ করে মোহন যাদবকে দেওয়া হয়েছে। মোহন যাদব একদম মুখ্যমন্ত্রী হওয়ার মতন তার কোনো ধরনের কোনো আমরা শুনতে পাইনি যে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। একদম রীতিমতন চিরকুটে মুখ্যমন্ত্রী হওয়ার মতন তার বিষয় তৈরি হয়েছিল এবং কয়েকদিন আগে আমরা খবর দেখেছিলাম এই মোহন যাদবের সম্বন্ধে 100 একর জায়গা তার সামগ্রিক পরিবার একদম কিনেছে উজ্জয়নকে কেন্দ্র করে এবং সেখানে সম্পূর্ণ যে ডেভেলপমেন্ট হচ্ছে উজ্জয়নকে কেন্দ্র করে, তার কারণ সেখানে তার পরিবার জমি কিনেছে। এই যে ডেভেলপমেন্ট হয়েছে নিজের ফ্যামিলির জন্য ডেভেলপমেন্ট, সেইটাকে কেন্দ্র করে যখন উত্তাল ছিল মধ্যপ্রদেশ, তার মাঝখানে এই জেনজি মুভমেন্ট হয় এবং জেনজি মুভমেন্ট কোথাও গিয়ে একদম বাড়তি অক্সিজেন দিয়েছে। তার প্রমাণ হচ্ছে একদম কৃষক আন্দোলন এই মুহূর্তে আবারও শুরু হয়েছে এবং সেটা কিন্তু আমাদের মনে করাচ্ছে দিল্লির বুকে ঠিক 2018 সালে একইভাবে কৃষক আন্দোলন হয়েছিল এবং সেটাকেও কিন্তু সরকার পরাস্ত করতে বেশ খানিকটা ব্যর্থই হয়েছিল এবং এই মুহূর্তে 2000-এর বেশি কৃষক তারা রাস্তায় নেমেছে এবং তারা একদম সরাসরি বলছে যে আমাদের দাবি মানতে হবে এবং কোনোভাবেই দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না, শুধুমাত্র প্রতিশ্রুতি নিয়ে এবার আমরা আর ফিরবো না।
कोई आश्वासन नहीं मिला है, लेकिन किसान मन बनाकर आया है कि जब तक सरकार हमारी जो भी प्रमुख मांगे हैं उन पर तत्काल आदेश जारी नहीं करेंगी, तब तक हम लोग ऐसे ही आंदोलन चलाते रहेंगे और आंदोलन का बृहद रूप बढ़ता जाएगा। जी बातचीत हुई, पर उनका जो है वही पुराना घिसा पिटा कि आगे बात करेंगे और योजना बनाएंगे, आपको बता दी जाएगी। तो किसानों के पास इतना टाइम नहीं है, हम पहले से ही पत्राचार 1.5 महीने से कर रहे हैं। उनको हमें आदेश लेकर ही जाएंगे, वो जितना समय ले लें, हमें कोई दिक्कत नहीं है। दिक्कत भोपाल को होगी, नगर को होगी, प्रशासन को होगी और सरकार को होगी। किसान उनका कोई जवाबदारी उसमें नहीं है। नहीं, केंद्रीय कृषि मंत्री जी से अभी बात नहीं हो पा रही है। शासन के द्वारा जो स्तर के जो पदाधिकारी जो अधिकारी हों उनके जरिए हमारी बातचीत हो रही है। 15 लेयर की बैरिकेडिंग तोड़कर किसान भोपाल के अंदर पहुंचा है और ये 7 लेयर की बैरिकेडिंग किसानों को नहीं रोक सकती। 2 बजे तक भोपाल के अंदर किसानों का ऐसा जनसैलाब आएगा जो इतिहास में कभी नहीं देखा गया होगा। मध्य प्रदेश का किसान जाग चुका है, या तो किसानों की मांगे मानो या सीएम मोहन इस्तीफा दो। कृषि मंत्री ऐदल सिंह कसाना सिर्फ एक कठपुतली है, ये कसाना नहीं, किसानों के कंस हैं। इनसे हमें कोई उम्मीद नहीं है। मोहन यादव, आपके बंगले पर किसान आएगा, या तो आप तैयार रहिए, या तो किसानों की मांगे मानकर तैयार रहिए, या फिर अपने आपके इस्तीफे पर हम दस्तखत करवाएंगे। ऐसा है कि किसान अब आर पार की लड़ाई के मूड में है और घर से निकल चुका है। यहाँ पे हुजूम बनने वाला है, जो सरकार को देखना है अब की क्या स्थिति आ रही है। सरकार 3 दिन से हमको आश्वासन देती आ रही है कि मुख्यमंत्री मिल रहे हैं, कृषि मंत्री मिल रहे हैं, या कैबिनेट कृषि मंत्री से बात हो रही है। इनकी जो हमको धोखेबाजी देने की जो मंशा है वो जग जाहिर हो चुकी है और किसान जो है वो कमर कस के निकल चुका है। अब जो है वो सरकार के पास जवाब देने के लिए जो समय है वो अभी धीरे धीरे खत्म होता जा रहा है। हमारा जो आंदोलन है वो इस स्थिति में पहुंच गया है कि अब हम जो भी है निर्णायक करके ही जाएंगे कि क्या निर्णय लेती है सरकार हमारे प्रति। আপনারা শুনলেন কৃষক আন্দোলনের কিছু গল্প। এবার আপনাদের একটা ভিডিও দেখাই, একদম সরাসরি উত্তর প্রদেশের ছবি। উত্তর প্রদেশে একটা ছোট্ট স্কুল এবং সেখানে একদম জেন আলফা বলতে হয় এদেরকে, তার কারণ এরা স্কুলের পড়ুয়া, কিন্তু তারাও কোথাও বুঝে গিয়েছে যে অধিকারের জন্য আমাদের লড়াই করতে হবে। সেখানে বেঞ্চ ছিল না, স্কুলে চক বোর্ড ছিল না, ডাস্টার ছিল না, এবং পড়াশোনা করতে বেসিক যেগুলো লাগে সেগুলো ছিল না, এবং সেটা বারংবার প্রশাসনের কাছে বলেও কোনো মতেই কোনো সুরাহা হচ্ছিল না। তাই পড়ুয়ারা খুদে একদম পড়ুয়া, তারা রাস্তায় নেমে পড়ে, তারা প্রতিবাদ করতে শুরু করে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করতে শুরু করে, যেটা তাদের সিনিয়ররা হয়তো তাদের শিখিয়েছে। এই জেন আলফা যারা, তারা 2-3 বাচ্চা, একদম ক্লাস 8-9 এর ছেলে মেয়ে, এবং তাদের কোথাও গিয়ে এই যে আন্দোলনের যে একদম সরাসরি প্রতিফলন সেটাও ঘটেছে। এবং সরকারকে নড়ে বসতে হবে। অধিকার যদি কেউ দাবি করে তাহলে সেই অধিকারটা যদি সঠিক অধিকার হয় তাহলে তাকে সেই অধিকারটা দিতে হবে সরকারকে। সেই একই ছবি আমরা দেখতে পেয়েছি উত্তরপ্রদেশের এই স্কুলে। मेरा नाम अंकुर सोनकर है। भाई साहब, यहाँ हम लोग पानी, शुद्ध पानी नहीं है, पंखे से किरण आ रहा है, बच्चों को किरण मार रहा है, और शौचालय कोई साफ सफाई नहीं, जर्जर आ रहा है, बच्चों को खाना में सही ढंग का मिलता नहीं। और हम लोग सब लोग मिलकर धरना दिए तो सिस्टरों को कोई सर आगे नहीं आने दे रहा, उनको रोक रहा। देखो हम सब चाहते हैं तो उनके ऊपर दबाव बना रहे हैं, जेल करने धमकी दी जा रही। प्रधानाचार करके धमकी कौन दिया है? प्रधानाचार के उसमें যে কাজ বারংবার চিঠি লেখার পরেও হেডমাস্টার মশাই করতে পারছিলেন না, সেই কাজ এই বাচ্চারা প্রোটেস্ট করে একদম মিডিয়ার সামনে আসতেই সরাসরি করে দিল। এবং কোথাও গিয়ে সম্পূর্ণভাবে সরকারের কাছ থেকে আশ্বাস এলো যে আমরা বোর্ড, চক, ডাস্টার, বেঞ্চ সমস্ত কিছু দেব, যা যা লাগবে, কিন্তু এই প্রতিবাদ আপনারা বন্ধ করুন বা তোমরা বন্ধ করো। সুতরাং কোথাও গিয়ে জেনজি মুভমেন্টের প্রভাব সেটা দিকে দিকে দেখা যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কোথাও একদম স্কুল পড়ুয়া, কোথাও কৃষক, অর্থাৎ বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা একদম আন্দোলন বিমুখ হয়ে গিয়েছিল, কিংবা হয়তো শুধুমাত্র ইনস্টাগ্রাম করত, কিংবা একদম সরাসরি রিলস স্ক্রোল করত, তাদেরকে কোথাও গিয়ে এই মুহূর্তে এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলনটা একটা অন্য দিশা দেখাচ্ছে, নিজেদের কথা বলবার সাহস জুগিয়েছে, সেই জায়গাটা বারংবার প্রতিষ্ঠিত হচ্ছে। দুটো ছবি অন্যভাবে অন্য আঙ্গিকে উঠে এলো, আপনাদের সামনে রাখলাম। আপনারা সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা, জয়েন বাটন ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ গ্রহণ করলে আমি এগিয়ে যেতে সাহস পাবো। धन्यवाद। तब तक हम लोग ऐसे ही आंदोलन चलाते रहेंगे और आंदोलन का बृहद रूप
बढ़ता जाएगा। जी बातचीत हुई पर उनका जो है वही पुराना घिसा पिटा कि आगे बात करेंगे और योजना बनाएंगे, आपको बता दी जाएगी। तो किसानों के पास इतना टाइम नहीं है। हम पहले से ही पत्राचार 1.5 महीने से कर रहे हैं। उनको हमें आदेश लेकर ही जाएंगे, वो जितना समय ले लें, हमें कोई दिक्कत नहीं है। दिक्कत भोपाल को होगी, नगर को होगी, प्रशासन को होगी और सरकार को होगी। किसान उनका कोई जवाबदारी उसमें नहीं है। नहीं, केंद्रीय कृषि मंत्री जी से अभी बात नहीं हो पा रही है। शासन के द्वारा जो इस तरह के जो पदाधिकारी जो अधिकारी हों उनके जरिए हमारी बातचीत हो रही है। 15 लेयर की बैरिकेडिंग तोड़कर किसान भोपाल के अंदर पहुंचा है और ये 7 लेयर की बैरिकेडिंग किसानों को नहीं रोक सकती। 2 बजे तक भोपाल के अंदर किसानों का ऐसा जनसैलाब आएगा जो इतिहास में कभी नहीं देखा गया होगा। मध्य प्रदेश का किसान जाग चुका है। या तो किसानों की मांगे मानो या सीएम मोहन इस्तीफा दो। कृषि मंत्री ऐदल सिंह कसाना सिर्फ एक कठपुतली है, ये कसाना नहीं, किसानों के कंस हैं। इनसे हमें कोई उम्मीद नहीं है। मोहन यादव, आपके बंगले पर किसान आएगा, या तो आप तैयार रहिए, या तो किसानों की मांगे मानकर तैयार रहिए, या फिर आपके इस्तीफे पर हम दस्तखत करवाएंगे। ऐसा है कि किसान अब आर पार की लड़ाई के मूड में है और घर से निकल चुका है। यहाँ पे हुजूम बनने वाला है जो सरकार को देखना है अब की क्या स्थिति आ रही है। सरकार 3 दिन से हमको आश्वासन देती आ रही है कि मुख्यमंत्री मिल रहे हैं, कृषि मंत्री मिल रहे हैं या कैबिनेट कृषि मंत्री से बात हो रही है। इनकी जो हमको धोखेबाजी देने की जो मंशा है वो जगजाहिर हो चुकी है और किसान जो है वो कमर कस के निकल चुका है।